সকলকে শুভেচ্ছা। রিনিউয়েবল এনার্জি আসলে কি জিনিস বা এটা আমাকে কেন নিতে হবে, অর্থাৎ গ্রাহক পর্যায়ে আমি যে রিনিউয়েবল এনার্জিতে উদ্বুদ্ধ হব তার কারণ আমাকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। মানে আমার গ্লোবাল ইকোনমিতে বা গ্লোবাল এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করবার বিশ্বাস করেন বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমি ডলফিন কেন মারা যাবে এবং তার জন্য আমাকে কেন মানে চিন্তা করতে হবে, আমি 60 টাকা কেজি চাল কিনতেই অস্থির হয়ে যাই, ডলফিনের চিন্তা আমাকে কেন করতে হবে বা ইলিশ মাছের চিন্তা আমাকে কেন করতে হবে যেই মাছটা আসলে আমি বছরে খেতেই পারি না? এটা তো খুব ন্যায্য প্রশ্ন না? এটা আমাকে জানতে হবে। আমি একটা অল্প সময় কিন্তু আমার মনে হয় যে একটা উদাহরণ দিলে এটা হয়তো মনেও থাকবে আমাদের। কুতুবদিয়া গেছি 2014 সালে এবং সেটা গেছি একটা জাপানিজ টিমের সাথে, এনএইচকের একটা সাংবাদিক দল যারা প্রতি 5-10 বছর পর পর কুতুবদিয়া এলাকায় যান এবং কুতুবদিয়া এলাকার মানুষের যে জীবনযাপন সেই জীবনযাপন ওনারা পর্যবেক্ষণ করেন, তার পরিবর্তন বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করেন। তো সেই কুতুবদিয়া যেতে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের, কিন্তু খুবই রিমোট একটা এরিয়া ছিল 2014 যখন বলছি। বিভিন্ন প্লেনে গেছি, তারপরে মাইক্রোবাসে গেছি, মাইক্রোবাস থেকে চাঁদের গাড়িতে গেছি, চাঁদের গাড়ি থেকে নৌকায় গেছি, ট্রলারে গেছি, ট্রলার থেকে আবার ভ্যানে করে ইউএনও সাহেবের অফিসে গেছি। ওখানে ইউএনও সাহেবের অফিসে গিয়ে একটা অনার বোর্ড আছে, আপনারা যদি এখনও যান অনার বোর্ড তো সবসময় থাকবে। এরশাদের আমলে হচ্ছে প্রথম উপজেলাগুলো হয়, তার মানে ধরেন 83, 84, 85, 86 এই সময় কুতুবদিয়া উপজেলা হয়েছে। আপনি যদি অনার বোর্ডটা দেখেন 2014 পর্যন্ত কোনো ইউএনও 8 থেকে 9 মাস এর বেশি ওখানে টিকে নাই। একজন ইউএনও সাহেব ছিলেন, উনি 1992 থেকে 1996 পর্যন্ত তার কর্তব্য পালন করেছেন। আমরা হচ্ছে সন্দেহবাতিগ্রস্ত মানুষ, মানে ঘর পোড়া গরু বলতে যেটা বোঝায়। এক হচ্ছে কি হয়েছে 1992 থেকে 96-তে কী এমন তেলেসমাতি ঘটলো যে এখানে একজন ইউএনও সাহেব 4 বছর থাকলেন? দুটো ঘটতে পারে। একটা হচ্ছে 91-তে ওই যে ঘূর্ণিঝড়, এটা পুরো কুতুবদিয়া একদম শেষ, মানে কোনো কিচ্ছু অবশিষ্ট ছিল না। তাহলে পুরোটাই একটা পুনর্গঠন প্রক্রিয়া তৈরি হয়েছে 1991-এর পরে, 92 থেকে 96 এই সময়কালে। এই পুনর্গঠন প্রক্রিয়াকালে দুটো জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে পুরো লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন ওই ইউএনও সাহেবের নেতৃত্বে ঝাঁপ দিয়ে পড়েছেন সেখানে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায়। আরেকটা জিনিস হতে পারে, কি বলেন, কারণ এত টাকা এখানে এসছে যে সেখানে এক ধরনের গভর্নেন্সের একটা ইস্যু তৈরি হয়, রাইট? কুতুবদিয়ার কথা কেন বললাম রিনিউয়েবল এনার্জিতে? গেছি হচ্ছে ইউএনও সাহেব আমার পরিচিত ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের, উনি নিয়ে গেলেন, আপা আপনি চলেন আমার বাসায় থাকবেন, কারণ কোনো ভালো হোটেল নেই। তো ওনার বাসায় 3 দিন থাকলাম এবং 3 দিনে কোনো মোবাইল ফোন আমি চার্জ দিতে পারি না, কারণ বিদ্যুৎ থাকে না, ইউএনও সাহেবের বাসায়ও থাকে না। তো উনি ওনার জিপে করে নিয়ে গেছেন সমুদ্র পাড়ে, ওখানে উইন্ডমিল আছে। সমুদ্র পাড়ে উইন্ডমিল আপনি বুঝেন, বায়ুর মানে বায়ুর মিল, সেটা একটা অপার্থিব সৌন্দর্যের জায়গা। আপনার প্রথমেই বন্ধু ওই যে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল না, প্রিয় ইন্দিরা তুমি জানালা দিয়ে দেখো না, বন্যা দেখো না, তা বলে উঠতে পারবে যে কী সুন্দর, ওরকম আর কি সুন্দর। ঘটনা কি হলো, এই উইন্ডমিল চলে না। কেন চলে না? কারণ হচ্ছে এখানে 10 কোটি না 12 কোটি টাকা দেওয়া হয়েছিল, চাইনিজ টেকনোলজি, চাইনিজ ইঞ্জিনিয়াররা ওই সময় ওখানে ছিলেন। ওনারা 2009-10-এর দিকে এই গ্রিড লাইনটা চালু করে, মানে এই বিদ্যুৎ এই উইন্ডমিলটা চালু করেছিলেন। চালু করার পরে এক তো কুতুবদিয়ায় কোনো ধরনের গ্রিড লাইন নাই, যেটুকু আছে মানে কোনো ইলেকট্রিসিটি আসে না। এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু হওয়ার পরে উইন্ডমিলের আধা ঘন্টা পরে এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে যাওয়ার পরে আবারও এখানে টাকা দেওয়া হয়েছে যাতে করে এটা চালু করা যায়। তাতে করে স্থানীয় মানুষজনের কি মনে হতে পারে? মনে হতে পারে যে এই বিদ্যুৎ বায়ু মিলটা, উইন্ডমিলটাই হচ্ছে তাদের সমস্ত এনার্জির সমস্যার হচ্ছে মূল কারণ। এই বিদ্যুতের পিছনে যদি খরচ না করা হতো বায়োমিলের পেছনে, মানে উইন্ডমিলের পেছনে, তাহলে আমি গ্রিড লাইনে সরকার ইনভেস্ট করতো, আমি গ্রিড লাইন থেকে পেতাম। ওনারা এখন কি করেন? ওনারা রাতের অন্ধকারে গিয়ে গিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওইটা করেন, নষ্ট করেন। ইস্যুটা যে রিনিউয়েবল এনার্জির সমস্যা না, ইস্যুটা যে টেকনোলজির সমস্যা, ইস্যুটা যে আমার যে টেকনোলজিকে আমি টেন্ডার দিয়েছি যে এই টেকনোলজি বসাতে হবে এবং যে গভর্নেন্স প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছে, ইস্যুটা যে সেটার, ইস্যুটা যে আমাদের ওই ইউরোপের রাস্তার পাশে সাস্টেইনড বাতাস প্রবাহে যে বিদ্যুৎ উৎপাদন হয়, আর আমার কোস্টাল বেল্টে যেখানে 150 কিলোমিটার পার আওয়ার বেগে ঝড় আসে,
সেইখানে বিদ্যুৎ উৎপাদন হওয়া এবং উইন্ডমিলের সক্ষমতা, এই দুটো যে এক বিষয় নয়, এবং এই বিষয়গুলো বিবেচনা করা ছাড়াই যে আমি বিনিয়োগ করেছি, এটা তো আপনি ওই দরিদ্র কৃষক কেন বুঝবে আমাকে বলে তো, দরিদ্র লবণ চাষি কেন বুঝবেন? ফলে ভাই যে প্রশ্নটা করেছেন সেটা খুবই পার্টিনেন্ট প্রশ্ন। আমি যদি রুফটপে আমার সোলার এনার্জি দিতে হয় এবং সেটা যদি ইটকল থেকে আমাকে ঋণে কিনতে হয়, আপনি হিসাব করে দেখেন যে আমি ঢাকা শহরের ফ্ল্যাটে বসে পার ইউনিট বিদ্যুতের জন্য কত খরচ দিচ্ছি এবং উনি পার ইউনিট বিদ্যুতের জন্য কত খরচ দিচ্ছেন। উনার যদি আপনি ব্যাটারি রিপ্লেসমেন্ট, প্যানেলের রিপ্লেসমেন্ট সব যদি হিসাব করেন, তাহলে দেখবেন উনি পার ইউনিট বিদ্যুৎ খরচ আমার চাইতে বেশি দিচ্ছেন। হিসাব আছে রে ভাই। তাহলে আমি রিনিউয়েবল এনার্জিতে কেন যাব? কেন আমি গ্রিড থেকে আমি বিদ্যুৎ নিব না? আমাকে তো এই প্রশ্নের গ্রাহক পর্যায়ে এই প্রশ্নের উত্তর দিয়েই আমাকে সমস্যার সমাধানে যেতে হবে না? তার মানে সোনার এনার্জি দিয়েই দিতে হবে। তাহলে আমার ডিসেবিলিটি ফিল্ডে মারুফ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, নট অনলি অ্যাজ এ সার্ভিস রিসিভার, আমি একজন বিনিয়োগকারী হিসেবেও এই ধরনের মানুষগুলোকে আমি এখানে আনতে পারি। হ্যাঁ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি যে আমরা অনেক দূরই কাজ করেছি, কিন্তু একটু ফিরে দেখারও, আমার মনে হয় দম নিয়ে ফিরে দেখারও একটু বিষয় আছে। যেটুকু কাজ করছি সেটুকু কি সততার সাথে করছি? সামনে এই সততার আশ্রয়টা নিয়ে সামনে আর কত দূর এগোতে পারবো? ধন্যবাদ।